সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আজকে দেখছো আমরা বোর্ডে লিখে রেখেছি, আজকে আমরা পড়ব ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র আমরা পড়েছিলাম ম্যান্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র। এই সূত্রে আমরা দেখেছি ম্যান্ডেল একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে ক্রস ঘটিয়েছিলেন। এই জন্য এই ক্রসটাকে বলা হয় মনোহাইব্রিড ক্রস। একজোড়া বিপরীতধর্মী জোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্রস, মনোহাইব্রিড ক্রস। ম্যান্ডেল চিন্তা করলেন, আচ্ছা একজোড়া বৈশিষ্ট্য নিয়ে তো আমি ক্রস করলাম, এবার দেখি দুই জোড়া পরস্পর বিপরীতধর্মী দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্রস ঘটালে কি ঘটনা ঘটে। আর সেই পরীক্ষা করতে গিয়ে ম্যান্ডেল পরীক্ষা চালালেন ডাইহাইব্রিড ক্রস, দ্বিসংকর ক্রস, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবের মধ্যে ক্রস। আর এই ডাইহাইব্রিড ক্রসের অনেক অনেক পরীক্ষার মধ্যে ছিল ম্যান্ডেলের মটরশুঁটি গাছের বীজ নিয়ে পরীক্ষা। তাহলে আজকে আমরা সেই পরীক্ষাই করতে যাচ্ছি। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র, স্বাধীনভাবে মিলন বা সঞ্চারণের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সূত্র, ডাইহাইব্রিড ক্রসের সূত্র। চলো দেখি এখানে কি কি বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা ঘটিয়েছিলেন এবং ম্যান্ডেল পরীক্ষা শেষে কি ফলাফল পেলেন। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এক্ষেত্রে ম্যান্ডেল দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জীবের মধ্যে ক্রস ঘটালেন। এখানে দুই জোড়া বৈশিষ্ট্য মটরশুঁটি গাছের বীজের বৈশিষ্ট্য নিয়ে উনি ক্রস ঘটালেন। তাহলে দুই জোড়া বৈশিষ্ট্য লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা প্রথম যে বীজটি মটরশুঁটি গাছের যে বীজ দেখতেছি তা হলো গোলাকার এবং বিপরীতে তার বিপরীত বৈশিষ্ট্যটি হলো কুঞ্চিত। তাহলে গোলাকার কুঞ্চিত একজোড়া বৈশিষ্ট্য। আবার লক্ষ্য করো, এখানে বীজের বর্ণ হলুদ বর্ণ, যদি আমি এখানে লাল বর্ণ দিয়ে রেখেছি, হলুদ কালারের মার্কার পাইনি, হলুদ বীজ, তার বিপরীত বৈশিষ্ট্য হলো সবুজ বীজ। তাহলে এক্ষেত্রে দুই জোড়া বৈশিষ্ট্য হলো, এক জোড়া হলো বীজের আকার গোলাকার কুঞ্চিত, আরেক জোড়া বৈশিষ্ট্য হলো বীজের বর্ণ, হলুদ বর্ণের বীজ, সবুজ বর্ণের বীজ। তাহলে এইভাবে ম্যান্ডেল দুই জোড়া পরস্পর বিপরীতধর্মী দুই জোড়া বৈশিষ্ট্যের জীবের মধ্যে ক্রস ঘটালেন, দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালেন। তাহলে এই জন্যই এই পরীক্ষাটাকে বলা হচ্ছে ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর ক্রস, পরস্পর বিপরীতধর্মী দুই জোড়া বৈশিষ্ট্য নিয়ে ক্রস। তাহলে চলো দেখি এই ক্রস করার ফলে ম্যান্ডেল কি ফলাফল পাবেন। তাহলে পরীক্ষার নিয়ম কিন্তু প্রথম সূত্রের মতোই। তাহলে বাহ্যিক যে বৈশিষ্ট্য বাইরে থেকে দেখা যাচ্ছে, গোলাকার কুঞ্চিত বীজ বাইরে থেকে আমরা দেখতে পারতেছি, আবার হলুদ বর্ণের বীজ, সবুজ বর্ণের বীজ আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা বলবো তার ফিনোটাইপ, ফিনোটাইপিক বৈশিষ্ট্য। আবার অক্ষর দিয়ে আমরা ধরবো জিনোটাইপ, গোলাকার রাউন্ড, এই জন্য আমরা ধরতেছি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। আর কুঞ্চিতের জন্য ধরবো, আমরা ধরে নিচ্ছি গোলাকার হলো প্রকট বৈশিষ্ট্য, তার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কুঞ্চিত, স্মল আর, স্মল আর, এই ক্যাপিটাল লেটারের স্মল রূপ যেভাবে ধরতে হয় পরীক্ষার মধ্যে ম্যান্ডেল আমাদের যেভাবে শিখিয়ে গেছেন। এবং হলুদ ইয়েলো, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই। সবুজ, সবুজের জন্য কি ধরবো তাহলে এই ক্যাপিটাল ওয়াই এর স্মল রূপ, অর্থাৎ স্মল ওয়াই, স্মল ওয়াই। তাহলে আমরা অক্ষর দিয়ে ধরলাম ক্যাপিটাল আর প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই। তাহলে আমরা অক্ষর দিয়ে ধরেছি, একে আমরা লিখবো তার জিনোটাইপ। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এক্ষেত্রে কয় ধরনের গ্যামেট পাওয়া যাবে, কয় ধরনের গ্যামেট পাওয়া যাবে, লক্ষ লক্ষ, কিন্তু আমি বলেছি কয় ধরনের গ্যামেট পাওয়া যাবে। এখানে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, আর এই পাশে আছে স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই। তাহলে এখানে এক ধরনের গ্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই। আর এই পাশে পাওয়া যাবে এক ধরনের স্ত্রী গ্যামেট, স্মল আর, স্মল ওয়াই। ধরে নিলাম এটা বাবা গাছ, বাবা চিহ্ন দিয়ে নিলাম, আর এই পাশে ধরে নিলাম এটা মা গাছ, মাতৃ উদ্ভিদ, এখানে মাতৃ চিহ্ন দিয়ে নিলাম। তাহলে আমরা
ফিনোটাইপ, জিনোটাইপ এবং গ্যামেট পেয়ে গেলাম। শিক্ষার্থীরা খুব ভালো করে মনে রাখবে, এই ধরনের জিনোটাইপ হলে বা এই ধরনের জিনোটাইপ হলে এক ধরনের গ্যামেট পাওয়া সম্ভব। লক্ষ্য করে দেখো, আর কিন্তু কোনো রকম গ্যামেট এখানে তৈরি হবে না। তাহলে আমরা গ্যামেট পর্যন্ত চলে এসেছি। এরপরে আমরা দেখব পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তারা যখন মিলে যখন জাইগোট তৈরি করবে তখন তার জিনোটাইপটি কি ধরনের হবে। ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। আর আগে লিখলাম, ওয়াই পরে লিখলাম। তাহলে এই হলো জিনোটাইপ পরবর্তী জেনারেশনের, অর্থাৎ F1 জনুর জিনোটাইপ। আর তার ফিনোটাইপ কি হবে? আগেই বলেছিলাম, গোলাকার হলুদ হলো প্রকট বৈশিষ্ট্যের আর কুঞ্চিত সবুজ হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের। তাহলে অবশ্যই প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তাহলে কি হবে? গোলাকার হলুদ বীজ। তাহলে এই বৈশিষ্ট্যগুলো বাইরে থেকে দেখা যাবে, তাকে আমরা বলবো তার ফিনোটাইপ। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা ফিনোটাইপ, জিনোটাইপ পেয়ে গেলাম। প্রথম বংশধর F1 জনু, প্রথম অপত্য বংশধরের আমরা জিনোটাইপ ও ফিনোটাইপ আগের মেন্ডেলের প্রথম সূত্রের মতোই আমরা নির্ণয় করে নিলাম। তাহলে জিনোটাইপ হলো ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এবং তার ফিনোটাইপ হলো গোলাকার হলুদ বীজ। যেহেতু গোলাকার হলুদ আমরা ধরে নিচ্ছি, যেহেতু আগে লিখেছি গোলাকার হলুদ প্রকট বৈশিষ্ট্য, যার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হলো কুঞ্চিত সবুজ। তাহলে প্রকটতার জন্যই এক্ষেত্রে গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশ করেছে। তাহলে চলো শিক্ষার্থী, আমরা পরবর্তীতে, আমরা তো সূত্রের নিয়ম জানি, আমরা কিভাবে F2 পর্যন্ত যাব, আমরা সেইভাবে চলো F2 পর্যন্ত চলে যাই। আর F2 তে গেলে কি করতে হবে? এই F1 বংশধরের জীবের মধ্যে আবার ক্রস ঘটাতে হবে। তাহলে আমরা কি করব? F1 প্রথম অপত্য বংশধর F1 জনুর সাথে F1 জনুর আবার ক্রস ঘটাবো। অর্থাৎ যার জিনোটাইপ ছিল ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, যে জিনোটাইপের ফিনোটাইপ ছিল সকল উদ্ভিদের বীজ গোলাকার হলুদ। তাহলে জিনোটাইপ ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এই ধরনের জিনোটাইপধারী উদ্ভিদের সাথে একই রকম আরেকটি ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই উদ্ভিদের ধরে নিচ্ছি এটা পুরুষ উদ্ভিদ পরবর্তী জেনারেশনের এবং এটা স্ত্রী উদ্ভিদ, তাদের মধ্যে যদি আবার ক্রস ঘটাই তাহলে এই ক্ষেত্রে ফিনোটাইপ হলো আর জিনোটাইপ হলো, আমরা একটু লিখে নেই, সাইড নোটগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এ হলো জিনোটাইপ। আর বাহ্যিক প্রকাশিত লক্ষণ ফিনোটাইপ গোলাকার হলুদ, সকল বীজই হলো গোলাকার হলুদ বিশিষ্ট। এবার যদি আমরা তাদের মধ্যে ক্রস ঘটাই তাহলে লক্ষ্য করো, এক্ষেত্রে F1 জনুর যার জিনোটাইপ ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এখান থেকে কয় ধরনের গ্যামেট পাওয়া যাবে? প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে মনে রাখবে, এখানে 4 ধরনের গ্যামেট পাওয়া যাবে। 4 ধরনের কি কি? ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, এবং সর্বশেষে স্মল আর, স্মল ওয়াই। একই রকম আমরা এই পাশেও 4 ধরনের মাতৃ উদ্ভিদ থেকে 4 ধরনের স্ত্রী গ্যামেট পাবো। তাহলে আমরা পিতৃ উদ্ভিদ থেকে 4 ধরনের পুং গ্যামেট এবং মাতৃ উদ্ভিদ থেকে 4 ধরনের স্ত্রী গ্যামেট পেলাম। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবে, 4 ধরনের পুং গ্যামেট 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 4 চারা 16 রকম ভাবে মেলার সুযোগ পাবে। আর মেন্ডেল আমাদের শিখিয়ে গেছেন এরপরেই করতে হয় চেকার বোর্ড। এই চেকার বোর্ডে ঘর হবে 25টি। আমি আবারও বলছি, খুব ভালো করে শোনো, 4 ধরনের পুং গ্যামেট 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 4 চারা 16 রকম ভাবে মেলার সুযোগ পাবে। এক্ষেত্রে চেকার বোর্ডে ঘর হবে 25টি। চলো আমরা চেকার বোর্ডে ঘর তৈরি করে নিই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, 4 ধরনের পুং গ্যামেট 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 4 চারা 16 রকম ভাবে মেলার সুযোগ পায়। এই জন্য আমি যে চেকার বোর্ডটা এক্ষেত্রে তৈরি করেছি বা মেন্ডেল আমাদের যে চেকার বোর্ডের কথা বলেছিলেন, সেই চেকার বোর্ডে ঘর হবে 25টা। তাহলে 25টা ঘর বিশিষ্ট চেকার বোর্ড তৈরি করে নিলাম। এবার আমরা কি করব? চেকার বোর্ডে প্রথমেই লক্ষ্য করো, আমরা মেল আর ফিমেল চিহ্নটি বসাবো একটি আড়াআড়ি টান দিয়ে। এক পাশে মেল চিহ্ন, এক পাশে ফিমেল চিহ্নটি বসিয়ে নিলাম। তাহলে বাবা থেকে সৃষ্ট 4 ধরনের পুং গ্যামেট এবং মাতৃ উদ্ভিদ থেকে সৃষ্ট 4 ধরনের স্ত্রী গ্যামেট আমরা রো আর সারিতে বসিয়ে নিব। তাহলে বাবা থেকে সৃষ্ট 4 ধরনের পুং গ্যামেট, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, পরবর্তীতে স্মল আর, ক্যাপিটাল ওয়াই,
এবং সর্বশেষে স্মল আর স্মল ওয়াই। এবং মাতৃ উদ্ভিদ থেকে 4 ধরনের স্ত্রী গ্যামেট বসিয়ে নিই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এবার আমরা প্রত্যেক ঘরে সৃষ্ট জীবের জিনোটাইপ নির্ণয় করব। কিভাবে নির্ণয় করতে হয় লক্ষ্য করো। এই ঘরে কি হবে, সবার উপরে দেখব, সবার বামে দেখব, ক্যাপিটালটা আগে লিখব, আর আর আগে লিখব, ওয়াই ওয়াই পরে লিখব। এটাই হলো নিয়ম। আমি আবার বলছি, নিয়ম কি, সবার উপরে দেখব, সবার বামে দেখব, ক্যাপিটালটা আগে লিখব। এখানে আমরা আর আর ওয়াই দুটি জিন পেয়েছি, 2 জোড়া জিন পেয়েছি, তাহলে আমরা আর আগে লিখব, ওয়াই পরে লিখব। তাহলে এই ঘরে হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। লক্ষ্য করো সব এখানে ক্যাপিটাল লেটার, উপরেও সব ক্যাপিটাল লেটার, বামেও সব ক্যাপিটাল লেটার। এই ঘরে কি হবে, সবার উপরে সবার বামে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে কি হবে, সবার উপরে সবার বামে ক্যাপিটাল আর স্মল আর, দুই পাশে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এই ঘরে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। যে এই ঘরে যা হবে, এই ঘরে যা হবে কোনাকুনি আড়াআড়ি কোনাকুনি সবগুলা ঘরেই একই রকম ঘটনা ঘটবে, একই রকম জিনোটাইপ হবে। আমি বলি এটাকে কৌণিক সম্পর্ক। তাহলে দেখো কৌণিক সম্পর্কটি মিলে যাবে। শুধু এই ক্ষেত্রে না, 2 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে আমরা যতগুলো পরীক্ষা করব, এই কোনাকুনি সবগুলা ঘর, এই কোণে যা হবে এই কোনাকুনি সবগুলা ঘর, এই কোনাকুনি সবগুলা ঘরে তা মিলে যাবে। তাহলে লক্ষ্য করো আমরা কিছুই না, আমরা জাস্ট ডাইরেক্ট লিখে ফেলবো ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। দেখো লক্ষ্য করে আমাদের পুরোপুরি হিসাবটা মিলে গেছে, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। অন্য ঘরগুলো আমরা হিসাব করেই যাব, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। নিশ্চয় শিক্ষার্থী বুঝে গেছো কিভাবে জিনোটাইপ বের করতে হয়। এই ঘরে দেখো সবার উপর সবার বামে ক্যাপিটাল আর স্মল ওয়াই, কারণ দুই পাশেই স্মল ওয়াই। এই ঘরে সবার উপরে সবার বামে ক্যাপিটাল আর স্মল ওয়াই। এই ঘরে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, দুই পাশেই দেখো ক্যাপিটাল ওয়াই। এই ঘরে স্মল আর ক্যাপিটাল ওয়াই, দুই পাশে উপরে সবার বামে দুই পাশেই স্মল আর, আবার দুই পাশে দেখো ক্যাপিটাল ওয়াই। এই ঘরে স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই ঘরে ক্যাপিটাল আর স্মল ওয়াই। এই ঘরে স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আর লাস্ট এই ঘরে সব স্মল লেটার, স্মল আর স্মল ওয়াই। তাহলে লক্ষ্য করো আমরা জিনোটাইপ লিখেছি, এবার আমরা ফিনোটাইপ লিখব। একটা ক্যাপিটাল আর হলে প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ গোলাকার, একটা ক্যাপিটাল ওয়াই হলেই প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ হলুদ বীজ, গোলাকার হলুদ বীজ আত্মপ্রকাশ করবে। তাহলে প্রথম দুইটাই ক্যাপিটাল আর দুইটাই ক্যাপিটাল ওয়াই, তাহলে অবশ্যই গোলাকার, সংক্ষেপে লিখবো গোলা হলুদ। পরে লক্ষ্য করো এখানেও ক্যাপিটাল আর আছে ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে গোলাকার হলুদ। পরের ঘরে ক্যাপিটাল আর আছে ক্যাপিটাল ওয়াইও আছে, তাহলে গোলাকার হলুদ। এই ঘরে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই দেখো উভয়ই আছে, এক্ষেত্রে কি হবে গোলাকার হলুদ। প্রিয় শিক্ষার্থী বলেছিলাম কৌণিক সম্পর্ক কোনাকুনি মিলে যায়, তাহলে এই কৌণিক ভাবে সবগুলি হবে গোলাকার হলুদ। কৌণিক এই কোনাকুনি সবগুলি হবে গোলাকার হলুদ, গোলা হলুদ, সংক্ষেপে গোলা হলুদ লিখতেছি, গোলা হলুদ, গোলাকার হলুদ। এই ক্ষেত্রে এই দুটার মধ্যে খেয়াল করো ক্যাপিটাল আরও আছে ক্যাপিটাল ওয়াইও আছে দুই পাশেই, তাহলে এই ক্ষেত্রেও গোলাকার হলুদ, ওর মধ্যেও হবে গোলাকার হলুদ। শিক্ষার্থী এটার মধ্যে খেয়াল করো ক্যাপিটাল আর আছে কিন্তু কোনো ক্যাপিটাল ওয়াই নাই, তাহলে কি হবে গোলাকার হবে। আর যেহেতু ক্যাপিটাল ওয়াই নাই তাহলে হলুদ না হয়ে কি হবে সবুজ হবে। তাহলে এখানে কি লিখবো, এখানে গোলাকার ঠিকই লিখবো কিন্তু হলুদ লিখবো না,
লিখব সবুজ। যেহেতু ক্যাপিটাল ওয়াই নাই, তাহলে প্রকট বৈশিষ্ট্য ওয়াই হলুদ প্রকাশ না পেয়ে এখানে কি হবে, সবুজ বর্ণ আত্মপ্রকাশ করবে। এক্ষেত্রে লক্ষ্য করো কোনো ক্যাপিটাল ওয়াই নাই, তাহলে কি হবে, ক্যাপিটাল আর যেহেতু আছে গোলাকার, এক্ষেত্রে হবে সবুজ। আরো একটি লক্ষ্য করো, এই ক্ষেত্রে ক্যাপিটাল আর আছে, গোলাকার হবে, হলুদ হবে না, এই ক্ষেত্রে কি হবে, সবুজ হবে। আবার লক্ষ্য করো এই ক্ষেত্রে কোনো ক্যাপিটাল আর নাই, স্মল আর, কিন্তু ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে এই ক্ষেত্রে গোলাকার হবে না, কি হবে, গোলাকারের বিপরীত কুঞ্চিত হবে। আবার যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে, তাহলে কি হবে, হলুদ হবে, কুঞ্চিত হলুদ। কি হবে বলেছি, কুঞ্চিত হলুদ। এই ক্ষেত্রেও দেখো ক্যাপিটাল ওয়াই আছে কিন্তু কোনো ক্যাপিটাল আর নাই, তাহলে কি হবে, এই ক্ষেত্রেও কুঞ্চিত হলুদ ফিনোটাইপ হয়েছে। আবার এই ক্ষেত্রে লক্ষ্য করো একই, কুঞ্চিত, ক্যাপিটাল ওয়াই আছে, হলুদ। আর এই ক্ষেত্রে কোনো ক্যাপিটাল আর নাই, ক্যাপিটাল ওয়াইও নাই, তাহলে এই ফিনোটাইপের মতো কুঞ্চিত সবুজ। কি বলেছি, কুঞ্চিত সবুজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখেছো চেকার বোর্ডে কিভাবে ফিনোটাইপ নির্ণয় করেছি। এবার আমরা অনুপাত বের করব। গোলাকার হলুদ, লক্ষ্য করো গোলাকার হলুদ কয়টি আছে, গোলাকার হলুদ আছে একটি, দুইটি, তিনটি, চারটি, কোনাকুনি পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি। তাহলে কি লিখবো, ফিনোটাইপিক অনুপাত। প্রথমে কি লিখবো, গোলাকার হলুদ কয়টি পেয়েছি আমরা, 9টি পেয়েছি। পরে একটি, দুটি, তিনটি পেয়েছি আমরা গোলাকার সবুজ। তারপরে লক্ষ্য করো আমরা কুঞ্চিত হলুদ কয়টি পেয়েছি, একটি, দুইটি, তিনটি, তাহলে কি লিখবো, কুঞ্চিত হলুদ। তাহলে কুঞ্চিত হলুদ কয়টি পেয়েছি, 3টা পেয়েছি। এবং সর্বশেষে একটা মাত্র পেয়েছি কুঞ্চিত সবুজ, তাহলে কি লিখবো, কুঞ্চিত সবুজ। কয়টি পেয়েছি, একটি। তাহলে কি পেয়েছি, গোলাকার হলুদ, গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ। কি অনুপাত দাঁড়ালো, 9:3:3:1। তাহলে এই হলো ফিনোটাইপিক অনুপাত। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানবো মেন্ডেলের দ্বিতীয় সূত্রতে মেন্ডেল আসলে কি বলেছিলেন, বা আমাদের বইয়ে এক্ষেত্রে কি বলা আছে। আমাদের বইয়ে বলা আছে, 2 বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হবে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর জোড় ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। আমি আবারও বলছি, 2 বা ততোধিক জোড়া বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হলে প্রথম সংকর পুরুষ অর্থাৎ F1 জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হবে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর জোড় ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। তাহলে চলো সূত্রের কথাগুলো আমরা এখানে লিখে নেই। কি বলেছি, 2 বা ততোধিক জোড়া বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে প্রথম সংকর পুরুষ বা F1 জনুতে প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ বা গ্যামেট উৎপাদনকালে গ্যামেট উৎপাদন বৈশিষ্ট্যগুলো জোড় ভেঙে পরস্পর হতে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ বা গ্যামেটে প্রবেশ করে। তাহলে এই হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র। লক্ষ্য করো মেন্ডেলের দ্বিতীয় সূত্রতে আমাদের বইয়ে এখানে কি বলা হচ্ছে, 2 বা ততোধিক জোড়া বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা প্রথম সংকর পুরুষ বা F1 জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ বা গ্যামেট উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ বা গ্যামেটে প্রবেশ করে। তাহলে লক্ষ্য করো আমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আগেই জানি, মেন্ডেলের প্রথম সূত্রের মধ্যে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলো আগেই পড়ে নিয়েছি যে প্রথম সংকর পুরুষে বা F1 জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। আমরা কিন্তু প্রথম সূত্রতেও তা দেখেছি এবং জননকোষ সৃষ্টিকালে বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ বা গ্যামেটে প্রবেশ করে। তাহলে আমরা ওই ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম যে জোড়া বৈশিষ্ট্য জিনগুলো পরস্পর থেকে আলাদা হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করেছে। এখানেও দেখো জিনগুলো স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ, ক্যাপিটাল আর এখানে একটা, ক্যাপিটাল আর এখানে একটা, স্মল আর এখানে একটা, স্মল আর এখানে একটা, ক্যাপিটাল ওয়াই এখানে একটা, স্মল ওয়াই এখানে একটা, ভিন্ন ভিন্ন ভাবে তারা প্রবেশ করেছে।
তাহলে লক্ষ্য করো, আসলে এটা আমি আগেও বলেছিলাম মেন্ডেলের প্রথম সূত্রের সময়, এটা আসলে মেন্ডেলের সূত্রই না। বিজ্ঞানী ডটসন মেন্ডেলের সূত্রকে সহজ করার জন্য, সাবলীল ভাষায় বর্ণনা দেওয়ার জন্য, উনি সহজভাবে তুলে ধরার জন্য উনি আমাদের সামনে এই ধরনের একটা সূত্র দিয়েছেন। আসলে মেন্ডেলের অরিজিনাল সূত্র হলো, মেন্ডেল যে সূত্রটি তার নোটবুকে লিখে গিয়েছিলেন, যে সূত্রটি আমরা পরবর্তীতে মেন্ডেলের নোটবুক থেকে উদ্ধার করতে পেরেছি, সেক্ষেত্রে দ্বিতীয় সূত্রটি এরকম ছিল। লক্ষ্য করো, দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন পরস্পর সঞ্চারণকালে বা সমাবর্তনকালে এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়, এক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে স্বাধীন। মেন্ডেল এই ধরনের কথা বলেছিল। তাহলে চলো মেন্ডেল যে সূত্রটি বলেছেন এটা আমরা বোর্ডে লিখে নিই। মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মেন্ডেলের অরিজিনাল দ্বিতীয় সূত্র, যে সূত্রটি মেন্ডেল তার নোটবুকে লিখে গেছেন। দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন একত্রে সঞ্চারণ বা সমাবর্তনকালে এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়, এই ব্যাপারে তারা সম্পূর্ণ স্বাধীন। তাহলে লক্ষ্য করো, মেন্ডেলের অরিজিনাল দ্বিতীয় সূত্রটি ছিল এরকম: দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন একত্রে সঞ্চারণ বা সমাবর্তনকালে এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়, এই ব্যাপারে তারা সম্পূর্ণ স্বাধীন। জানি না প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিছু বুঝতে পেরেছো কিনা। তাহলে চলো একটু বোঝার চেষ্টা করি এখানে আসলে মেন্ডেল কি বুঝিয়েছেন। লক্ষ্য করো, আমরা এই চেকার বোর্ডটা যদি লক্ষ্য করি, এই চেকার বোর্ডে দেখো তো কোথাও এই ধরনের জিনোটাইপের জীব পাওয়া গেছে কিনা। ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, লক্ষ্য করো এই ধরনের কি আমরা কোথাও পেয়েছি? হ্যাঁ, এই ধরনের আমরা পেয়েছি। ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, এখানে পেয়েছি, এখানে পেয়েছি। আবার লক্ষ্য করো, আমি আরেকটা জিনোটাইপ দিচ্ছি, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। লক্ষ্য করো আমরা এই ধরনের কোথাও পেয়েছি কিনা। হ্যাঁ, আমরা এই ধরনের পেয়েছি, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, দুইটা জায়গায় পেয়েছি, স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে লক্ষ্য করো এক্ষেত্রে ফিনোটাইপ কি হবে? যেহেতু ক্যাপিটাল আর আছে তাহলে কি হবে? গোলাকার হবে। এখানে লক্ষ্য করো কোনো ক্যাপিটাল আর নাই, দুইটাই স্মল আর, এখানে কি হবে? এখানে গোলাকার হবে না, এখানে হবে কুঞ্চিত। আবার লক্ষ্য করো এই ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই আছে একটা, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে কি হবে? এখানে হবে হলুদ। আবার লক্ষ্য করো এখানে কোনো ক্যাপিটাল ওয়াই নেই, দুইটাই স্মল ওয়াই, এখানে হবে সবুজ। তাহলে গোলাকার না কুঞ্চিত আমরা কার উপর নির্ভর করতেছে? কার উপর দেখতেছি নির্ভর করতেছে? আর এর উপরে না ওয়াই এর উপরে? প্রিয় শিক্ষার্থী বলো তো, কার উপর নির্ভর করতেছে? আর এর উপরে না ওয়াই এর উপরে? গোলাকার না কুঞ্চিত? হ্যাঁ, ঠিক ধরেছ, অবশ্যই আর এর উপরে। ইহা কখনো ওয়াই এর উপর নির্ভরশীল নয়। আবার লক্ষ্য করো, যখন হলুদ হচ্ছে না সবুজ হচ্ছে, হলুদ হচ্ছে কখন আর সবুজ হচ্ছে কখন, এটা দেখার জন্য আমরা কার দিকে তাকিয়ে আছি? আর এর দিকে না ওয়াই এর দিকে? বলো কার দিকে? অবশ্যই ওয়াই এর দিকে। হলুদ না সবুজ, আমরা কার দিকে তাকিয়ে আছি? ওয়াই এর দিকে। এখানে ক্যাপিটাল ওয়াই আছে, হলুদ হয়ে গেছে, এখানে কোনো ক্যাপিটাল ওয়াই নাই, সবুজ হয়েছে। মেন্ডেল এই কথাই বলেছিলেন, এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। অবশ্যই বুঝতে পেরেছ। এখানে আর হচ্ছে আর গোলাকার প্রকট বৈশিষ্ট্য। এই গোলাকার না কুঞ্চিত এটা কার উপর নির্ভরশীল? আর এর উপরে। এখানে গোলাকার হবে না কুঞ্চিত হবে এটা কার উপর নির্ভরশীল? আর এর উপরে, কখনো ওয়াই এর উপরে না। আবার হলুদ হবে না সবুজ হবে এটা সবসময় নির্ভর করতেছে ওয়াই এর উপরে, আর এর উপরে না। তাহলে আমরা এটাই বলতেছি, জিনের আকার, জিনের বর্ণ, জিনের আকার গোলাকার না কুঞ্চিত এটা আর এর উপর নির্ভর করতেছে, কখনো ওয়াই এর উপরে না। আবার বীজের বর্ণ হলুদ হবে না সবুজ হবে, ওয়াই এর উপর নির্ভর করতেছে, আর এর উপর না। তাহলে মেন্ডেল এই কথাই বলেছিলেন, দুই বা ততোধিক জোড়া বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন একত্রে সঞ্চারণকালে এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়। আমরা পরবর্তীতে যখন বাকি পরীক্ষাগুলো দেখব, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো দেখব, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হব মেন্ডেল আসলে কি বোঝাতে চেয়েছিলেন। তাহলে মেন্ডেলের অরিজিনাল দ্বিতীয় সূত্র কিন্তু তোমার পরীক্ষায় যদি আসে
তোমার বইয়ের সূত্রটা কিন্তু তোমার দিতে হবে। আমাদের বইয়ে ম্যান্ডেলের সূত্রটি এইভাবেই দেওয়া আছে, 2 বা ততোধিক বৈশিষ্ট্য জীবের মধ্যে ক্রস ঘটানো হলে পরবর্তী বংশধর বা F1 জনুতে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। এবং পরবর্তীতে কি বলা হচ্ছে, জননকোষ বা গ্যামেট উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ বা গ্যামেটে প্রবেশ করে। তাহলে তোমার পরীক্ষায় যদি আসে, তোমার এই সূত্রটি মুখস্থ রাখতে হবে। কিন্তু বোঝার জন্য, আমাদের পরবর্তী অনুপাতগুলো বোঝার জন্য হলেও ম্যান্ডেলের অরিজিনাল, ম্যান্ডেল যে সূত্রটি দিয়েছিলেন তার নোটবুকে যে সূত্রটি পেয়েছি, 2 বা ততোধিক বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন একত্রে সঞ্চারণকালে এক জোড়া জিনের বৈশিষ্ট্য প্রকাশ কখনো অন্য জোড়া জিনের উপর নির্ভরশীল নয়, এই ব্যাপারে তারা সম্পূর্ণ স্বাধীন। আমরা পরবর্তীতে পরীক্ষার সময় আমাদের এই ম্যান্ডেলের নিজস্ব সূত্রটি কাজে লাগবে। তাহলে এই ছিল ম্যান্ডেলের সামগ্রিক পরীক্ষা, ম্যান্ডেলের সূত্র, সূত্রের ব্যাখ্যা, চেকার বোর্ড, ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের জন্য, ডাইহাইব্রিড ক্রসের জন্য এই ছিল আলোচনা। তাহলে আশা করি শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবেই বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী ক্লাসে এই দ্বিতীয় সূত্রের আরো বিস্তারিত ব্যাখ্যা নিয়ে সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।